ছোট হয়ে আসছে বিশ্বকাপ ফুটবলের দৈর্ঘ্য ৪৮ থেকে ৩২ হয়ে ১৬তে জায়গা করে নিয়েছে হেভিওয়েটরা। বিশ্বকাপে জায়ান্টদের দাপট, সেই সাথে জমে উঠেছে ছোটদের বড় হয়ে ওঠার গল্প। প্রশ্নবিদ্ধ রেফারিং, আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ ফিফার বিরুদ্ধে। এসব নিয়ে হবে আজকের আলোচনা। স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজিম। আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং পাশাপাশি আছেন ক্রীড়া বিশ্লেষক এম কায়সার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি খেলার আড্ডায়। আমরা যদি আলোচনা শুরু করতে যাই, আপনার ধরেন আর্জেন্টিনা খেলা শুরু হচ্ছে, ভোরে খেলা, শেষ ১৬ লড়াই নিশ্চিত করতে আপনার আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার লক্ষ্যে কিন্তু কেপ ভার্দের বিপক্ষে লড়বে। সব মিলিয়ে ম্যাচের আগে মোমেন্টামটা কেমন? কারণ আর্জেন্টিনা এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছে মেসির সাফল্যের হাত ধরেই। না, এটা কেপ ভার্দের যেহেতু একটা অঘটন ঘটিয়েছে, অঘটন বলবো না, আমি তিনটা ম্যাচ ড্র করেছে। প্রথমটা ভাবলাম যে এটা অঘটন হয়ে গেছে, ড্র হয়ে গেছে, বাট তারপরে দুইটা ম্যাচ কিন্তু তারা যোগ্যতর দল হিসেবেই তারা কোয়ালিফাই করেছে এবং 3 পয়েন্ট পেয়ে তারা করেছে। উরুগুয়ের সাথে 2-2 ড্র, এটা কোনো ইয়ে না, এবং সৌদি আরবের সাথে জেতা ম্যাচ তারা ড্র করেছে। তো আমি বলবো যে সৌদি আরব গতবার আর্জেন্টিনাকে হারিয়েছে। সতর্ক এই জায়গাটাতে আর্জেন্টিনা সবচেয়ে বেশি, বিকজ অনেক বড় বড় দলগুলো হোঁচট খেয়েছে। ইউরোপের দুইটা বেস্ট দল, আরও দুইটা দল হোঁচট খাওয়ার সম্ভাবনা ছিল, ইংল্যান্ড এবং বেলজিয়াম। এটা সম্ভাবনা ছিল, তাহলে ইউরোপের বেস্ট 4টা টিমই চলে যেত, কিন্তু দুটো টিম চলে গেছে, জার্মান এবং হল্যান্ড, যাদেরকে প্রত্যাশা করেছিল অনেক দূরে এগিয়ে যাবে, বাট সেই সুযোগটা নাই। তো কেপ ভার্দে যেটা সতর্ক দিয়েছে যে ছোট দল বলতে কোনো কিছু নাই, এবং ছোট দলগুলো যখন ওয়ার্ল্ড কাপে আসছে, গ্রুপ পর্যায়েও তারা ভালো করছে, নকআউট স্টেজে তো নাই। নকআউট স্টেজে কোনো ধরনের কোনো স্কোপ নাই, কারণ সবাই সতর্ক, কারণ 90 মিনিটসের পরে আরও 30 মিনিটস খেলা থাকে, তারপর টাইব্রেকারে এখন গোলকিপারদের যেই অবস্থা, গোলকিপাররা অনেক ভালো করছে, এবং আমি মনে করি যে আর্জেন্টিনা অতি সতর্ক হয়ে কালকে ভোর 4টার সময় খেলবে। এটা আমরা দেখতে পাবো যে কত দূর তারা সতর্ক। তো আমার ধারণা যে এই সতর্কতা অবলম্বন করলে অনেক সময় হয় কি, বড় টিমগুলা ধরা খাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। হঠাৎ করে হলে এই সম্ভাবনাটা থাকে, বাট এটা হঠাৎ না, জেনে শুনে আসতেছে আর্জেন্টিনা, এবং মেসিকে ঠেকানোর জন্য চেষ্টা করবে, ওখানে ফাউল দিবে, পেনাল্টি হতে পারে, অনেক কিছু হতে পারে। আর্জেন্টিনা তো এমনিই পেনাল্টি পায়, তো সেটাও সম্ভাবনা থাকতে পারে। আর্জেন্টিনা পেনাল্টি পায়, এই কথাটাই একটু যদি আমি টেনে বলি আপনার কাছে, যেটা হচ্ছে যে এটা নিয়ে কিন্তু একটা মানে অভিযোগ আছে। আমি একটু শেষ করি ওই জায়গাটাতে পায় বলতে, কথাটা হলো যে ক্রিয়েট করে নেয়, এবং সেটা জেনুইন। আমি সেটা বলি না যে দয়ায় পায়, এটা জেনুইনলি তারা পায়। সেই জন্য মেসির মতো প্লেয়ার যেখানে আছে, সেখানে না পাওয়ার কোনো, এত হ্যাং করে, পা কোথায় থাকে, কখন কোথায় যাবে তারাও জানে না, যাকে বিট করতেছে সেও জানে না। সো দ্যাট ওই জিনিসটা থেকে আমি বলেছি পায়, আদায় করে নেয়। তো এই আদায় করে নেওয়ার সম্ভাবনাও আছে। তো কেপ ভার্দে যতটাই হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, যাই দিচ্ছে, আমার ধারণা আর্জেন্টিনার সাথে কলিয়ে উঠতে আর সম্ভব হবে না। আমরা একটু এম কায়সারের কাছে জানতে চাই যে এই প্রসঙ্গটা আসলে সামনে উঠে এসেছে, এবং গণমাধ্যমেও কিন্তু এটা জোরালোভাবে আসছে, যেটা হচ্ছে যে আপনার প্রেস কনফারেন্সে লিওনেল স্কালোনিকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা ফিফার কাছ থেকে বাড়তি সুবিধা পান, এমন গুঞ্জন আছে। সে প্রশ্নের কিন্তু করা জবাবও তিনি দিয়েছিলেন। সব মিলে আসলে কি আর্জেন্টিনা ফিফার কাছ থেকে বিশেষ সুবিধা পায় কিনা, আপনি কি মনে হচ্ছে? আসছি আপনার প্রশ্নের উত্তরে। তার আগে বলে দিই যে কেপ ভার্দেকে নিয়ে এত বেশি আমি মনে করি না যে খুব বেশি অতি সতর্কতার প্রয়োজন রয়েছে আর্জেন্টিনার, বিকজ আর্জেন্টিনা কিন্তু এই বিশ্বকাপ জিততে এসেছে। তো আপনি যখন বিশ্বকাপ জিততে না, বিশ্বকাপের শিরোপা অক্ষুণ্ণ রাখতে এসেছেন, তারা অলরেডি জিতে নিয়েছে। সো বিশ্বকাপ জিততে এসেছেন বা আপনি বিশ্বকাপের শিরোপা অক্ষুণ্ণ রাখতে এসেছেন, তখন কেপ ভার্দের মতো একটা বিশ্বকাপের প্রথম একটা দল খেলতে, নবাগত দল, রাইট, নবাগত দল খেলতে এসেছে, তাদেরকে নিয়ে আপনি অতিমাত্রায় সতর্কতা যদি করেন, তাহলে দেখবেন যে আপনি খোলা মনে খেলতে পারবেন না। সো আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা খুব সম্ভবত অত দূরের চিন্তা করছে না। তারা যেটা করবে সেটা হলো নিঃশঙ্ক চিত্তে খোলা মনে তারা খেলবে, এবং আজকে আপনি নিশ্চিত থাকতে পারেন 3 থেকে 4 গোলের ব্যবধানে আর্জেন্টিনা জিতবে, এবং তারা সেটা সেই ক্যাপাবিলিটি তাদের কিন্তু রয়েছে। আপনি আর্জেন্টিনার মতো দলের বিরুদ্ধে আজকে যেটা কেপ ভার্দে যেটা করবে, সোজাসুজি একেবারে পরিষ্কার। মানিক ভাই নিজে কোচ ছিলেন, এবং এই ধরনের মানে শক্তিমান দলের বিরুদ্ধে আপনি ডিফেন্সিভ মোডে খেলবে, দুর্বল দল খেললে কি অবস্থা হতে পারে
তো সেখানে সেই স্ট্র্যাটেজিটা তার জানা রয়েছে। তো একেবারে লো ব্লক ডিফেন্স যেটা থাকবে সেটা করতে চাইবে তারা। লো ব্লক ডিফেন্স করবে এবং Counter attack নির্ভর আপনি football। ডাবল লাইন ডিফেন্স করবে, ডাবল লাইন ডিফেন্সে 4 জন এবং আপনি 5 জন, জাস্ট এই এক ক্যাটাগরিতে তারা খেলতে চাইবে। কিন্তু সেটা ভাঙার যোগ্যতা বা দক্ষতা, সক্ষমতা আমি মনে করি যে এই আর্জেন্টাইন দলের রয়েছে। বিশেষ করে মেসি, আপনি যেখানে রয়েছেন সেখানে গোল কিভাবে বের করে নিতে হবে এটা আর বলে দিতে হবে না, কারণ তিনি খেলা তৈরি করেন, গোল তৈরি করেন, গোল করান, সব কিছুই। সো আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা নিয়ে বাড়তি কেপ ভার্দে নিয়ে এমন কোনো চিন্তা করার দরকার নেই। চিন্তা করতে হবে একটা জিনিসে, যাতে তারা তাদের যে স্টাইল রয়েছে সেই স্টাইল অনুযায়ী তারা খেলতে পারে। অবশ্যই আপনার এখানে কেপ ভার্দে চাইবে যে এখান থেকে ম্যাচটা আপনার দেরিতে নিয়ে যাওয়ার জন্য যত দেরি করা যায়, ম্যাচটা যত ডিপে নিয়ে যাওয়া যেতে পারে, এক্সট্রা টাইমে যদি নেওয়া যেতে পারে এবং খুব ভালো হয় যদি আপনি এটা টাই ব্রেকার নিয়ে যাওয়া যেতে পারে, সেটা সেই চেষ্টাটুকু তারা করবে। আর যেটা আপনি বললেন যে স্কালোনিকে যে প্রশ্নটা করা হয়েছিল, আমার খুব জানতে ইচ্ছে করছিল যে এই প্রশ্নটা কে করেছে, মানে এশিয়ান কোনো দেশ থেকে কেউ করেছেন নাকি? আমি ঠিক মানে এটা আমি খোঁজার চেষ্টা করছি। কন্ট্রোভার্সিয়াল কিন্তু একটা কোশ্চেন এই কারণে এত বড় একটা অভিযোগ এসেছে। আপনি ফেসবুকে কি অভিযোগ উঠেছে বা সোশ্যাল মিডিয়া কে কি অভিযোগ করেছে সেটা নিয়ে আপনি প্রেস কনফারেন্সে কাউকে যদি প্রশ্ন করেন, তাহলে সেটা ধরেন আপনি, আমার মনে হয় যে, এবং সে যেভাবে উত্তরটা দেওয়া উচিত ছিল তিনি পারফেক্ট সেই কায়দায় উত্তর দিয়েছিলেন। তিনি বলেছেন যে আমি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করি, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আমার নেই এবং সোশ্যাল মিডিয়া আমি দেখি না। তবে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের আমার কাছে এমনিতে এসেছে, কারণ আমার আরও লোকজন যারা রয়েছে তাদের কাছেও সেই প্রশ্নটা শুনতে হয়েছে, তারা তো সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল তাদের রয়েছে। সো তিনি যে জবাবটা দিয়েছেন আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, যে আমি আসলে এগুলো নিয়ে বেশি চিন্তা করি না, কারণ বাক স্বাধীনতা সবার রয়েছে, যে যেভাবে কথা বলতে পারে, যে যেভাবে ইচ্ছা বলতে পারে, কিন্তু আমি তো তাদের বাক স্বাধীনতা সেটা বাধা দিতে পারবো না। কিন্তু আমি জানি যে আমাকে কি করতে হবে এবং আমার দলকে কি করতে হবে। সো আমরা ফোকাস রয়েছি ফুটবল নিয়ে এবং সেই জিনিস নিয়ে কিন্তু চিন্তা মানে সেভাবে যাব। আর আর্জেন্টিনাকে নিয়ে এই প্রসঙ্গগুলো কেন উঠেছে, তার প্রসঙ্গগুলো উঠেছে তার অন্যতম কারণটা হলো আর্জেন্টিনা এই বিশ্বকাপে কিন্তু আপনার এখন পর্যন্ত তেমন শক্তিমান কোনো দলের বিরুদ্ধে কিন্তু খেলেনি। আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান এবং সর্বশেষ কেপ ভার্দের বিরুদ্ধে তারা খেলতে নামছে। তো এই যে আপনার বিশ্বকাপ জিততে এসে আপনি সমশক্তির দলের বিরুদ্ধে যখন টানা অনেকগুলো ম্যাচ খেলবেন না, তখন অনেক ধরনের প্রশ্ন ওঠে যে তারা বোধহয় গ্রুপিংটা তাদের ইচ্ছামতো করে নিয়েছে অথবা ঘুষ দিয়েছে, ফিফা কমিটি টিম নামেও কিন্তু কমিটি টিম নামে একটা বিষয় রয়েছে। দেখুন এগুলা তো ধরেন আপনি অভিযোগ, বললাম না যে অভিযোগ আপনি করতেই পারেন। সো সব অভিযোগের জবাব যে আর্জেন্টিনাকে দিতে হবে সেটা না, তারা মাঠে খেলেই দেখ। হ্যাঁ, আমার এই কথাবার্তা শুনে হয়তো অনেকে বলতে পারেন যে আমি বোধহয় আর্জেন্টিনাকে খুব সাপোর্ট করি। আমি সেটা না, আমি সাপোর্ট করি, আমি লজিকটাকে সাপোর্ট করি। আপনি এই বিশ্বকাপে খেলতে আসার আগে কি এই ধরনের কোনো প্রশ্ন উঠেছিল? উঠেনি। কারণটা হলো যে আপনি কার বিরুদ্ধে খেলবেন সেটা তো আর আর্জেন্টিনা সেট করে দিবে না। এই গ্রুপ থেকে এই গ্রুপ থেকেই যদি আপনি কেপ ভার্দের জায়গায় যদি উরুগুয়ে আসতো, তখন আপনি কি হতো? সিনারিও চেঞ্জ হয়ে যেত, ফুললি সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে যেত। সো এটা বিষয়টা হলো যে আপনি অন্য দলকে মানে আপনার প্রতিপক্ষ কে হবে সেটা তো আপনি তখনই সেট করতে পারেন না। সো আমার কাছে মনে হচ্ছে যে এইসব জিনিসের চিন্তা না করে আমার মনে হয় যে খেলার দিক নিয়ে আমাদের চিন্তা করাটা বেটার হবে। আর আপনি সোশ্যাল মিডিয়ায় তো আপনি যেটা বললাম যে যার যেরকম ভাবে বলার ইচ্ছা, সোশ্যাল মিডিয়ায় সবার স্বাধীনতা আছে এবং সবাই এরকম মতবাদ দেয়। আমরা একটু মানিক ভাইয়ের কাছে যেতে চাই, যেটা হচ্ছে যে আপনার খেলার কথা যদি বলি, ফাইনাল টাইম পর্যন্ত যদি তারা নিয়ে যেতে পারে নির্ধারিত সময়, কিংবা পরবর্তীতে যখন টাই ব্রেকার হবে, তখন কিন্তু আপনার একটা নাম কিন্তু বারবার উঠে আসছে, ভোজিনিয়া, যে আপনার কেপ ভার্দের একমাত্র নায়ক, যিনি তিনি একাই ঠেকিয়ে দিয়েছিলেন স্পেনকে এবং পরবর্তীতে তিনি তার নৈপুণ্য দেখে কিন্তু টিকে রয়েছিলেন এবং এত দূর পর্যন্ত নিয়ে আসছেন। গোল কিন্তু খেয়েছে, গোল হজম করেছে দুটো। তো সব মিলে আসলে ভোজিনার উপর কতটুকু চাপ থাকবে এবং এই আর্জেন্টিনা আক্রমণ ভাগকে আটকানোর জন্য তার কৌশলটা কিরকম থাকবে, তার উপর কতটুকু প্রেশার থাকবে? গোলকিপার তো একটা স্তম্ভ এবং তাকে বিট করা অসম্ভব কিছু না, আবার অনেক সময় অসম্ভব মনে হয়। খেলার ধারা অনুযায়ী অনেক সময় সে মিরাকেল সেভগুলো করে ফেলে, এগুলো দেখা যায়। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে গোল যেহেতু খেয়েছে, গোল খাওয়ার সম্ভাবনাও আছে এবং সব গোল সেভ করতে পারবে এমন কোনো কথা নাই। ওয়ার্ল্ডের সব সেরা গোলকিপাররাই গোল খায়। সো একটা ম্যাচ সে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করেছে, সেই পারফরমেন্সের নিরিখেই কিন্তু সে আজকে এই জায়গাটাতে এসছে এবং তার বিভিন্ন কারণ আছে, বয়স, তার মা, অনেক কিছু, সোশ্যাল মিডিয়া অনেক কিছু আসার পরে তাকে নায়ক আলোচনায় বিরাট। কিন্তু অনেক গোলকিপারে কিন্তু ভালো করছে, অনেক গোলকিপার ভালো। কঙ্গো এই কঙ্গো ঠেকিয়ে দিয়েছিল, কঙ্গো প্রায় 75 মিনিটস পর্যন্ত ইংল্যান্ডকে আটকিয়ে কিন্তু একটা অসাধারণ এবং অসাধারণ। কঙ্গোকে নিয়ে কেউ ভাবেনি, বাট কঙ্গো শুধু ঠেকিয়ে দেওয়া না, ওরা ভালো ফুটবল খেলেছে মাঠে
এবং অ্যাটাকিং ফুটবল খেলেছে। তারা শুধু একটা চান্সে গোল করেছে তা না, কিন্তু আরও চান্স ক্রিয়েট করেছে। সো দ্যাট আমি মনে করি যে ইউরোপের শক্তি এখন আফ্রিকার কাছে কিছুটা শিফট হয়ে যাচ্ছে। শিফট হয়ে যাচ্ছে না, আফ্রিকা এখন ফাইট করছে। আগে যেমন শুধু শরীর দিয়ে খেলতো, এখন কিন্তু শরীরের বাইরে এসে টেকনিক দিয়েও খেলছে। টেকনিক্যালিও তারা সাউন্ড, ট্যাকটিক্যালিও সাউন্ড, এবং তারা তাদের নক টক দেখবেন যে তারা স্কিলফুল প্লেয়ারও অনেক আছে। তো আমি সেটা বলছি যে এখন আর্জেন্টিনার জন্য যে শুধু গোলকিপার না, তাদের টোটাল টিমই কিন্তু একটা থ্রেটটা এরকম কাউন্টার নির্ভর খেলবে। উনি যেটা বলছিলেন যে ডাবল লাইন করে তারা হয়তো ডিফেন্ড করতে পারে। তো আমি লো ডিফেন্ড করলে অনেকটা হয় কি, অনেক সময় গোল করাটা কষ্ট হয়, বাট খেলার সৌন্দর্য অনেকটা নষ্ট হয়, যেটা প্যারাগুয়ের অ্যাগেনস্টে অস্ট্রেলিয়া করেছে। 2-0 গোলে অস্ট্রেলিয়া জিতেছে, বাট লো ডিফেন্ড করে কিন্তু প্যারাগুয়েকে কোনোভাবেই স্পেস দেয় নাই। তো এই ধরনের অনেক ম্যাচ কিন্তু এই ওয়ার্ল্ড কাপে হয়েছে। এই ওয়ার্ল্ড কাপে অনেক ম্যাচ ড্র করার জন্য নকআউট স্টেজে তো আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। তবে আমার কাছে যেমন সেনেগাল আউট হয়ে গেছে, বাট শেষ পর্যন্ত লড়াই করেছে, এবং লড়াই না, তারা ফেভারিট টিম ছিল মাঠে। তাদের অন টার্গেট শট কতগুলো ছিল, মিস করেছে কতগুলো, বাট আনফর্চুনেটলি তারা বিতর্কিতভাবে আউট হয়ে গেছে। বিতর্কিত বলে, বাট আমার মনে হয় যে ইটস এ ফেয়ার। সব কিছু যায় এত কিছুর পরে কেন ফেয়ার বলবো না আমি? ভিআরের পরে আমি রেফারি দেখেছে প্রথম, তারপরে ভিআর। তো আমি মনে করি যে এত ভুল করা সম্ভব না। এটা আগে হলে আমরা বিশ্বাস করতাম যে ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে, রেফারির সাদা চোখে দেখতে পারে না এটা, বাট এখন তো সেটা না। তো সব কিছু মেনে নিতে হবে এবং সব কিছু ভাগ্যের অনুকূলে যেতে হবে। যেমন আমি মনে করি যে সেনেগাল হেরেছে তার নিজের দোষে, যখন 2-0 গোলে জিতে আছে 85 মিনিটস পর্যন্ত, তো সেখানে সে তখন লো ডিফেন্ড করবে, তখনও তারা অ্যাটাকিংয়ে গেছে, অ্যাটাকিংয়ে গোল দেওয়ার জন্য গেছে। কেন তো আর 5টা মিনিট জানেন না যে কোচ বাইরে থেকে বলবে? আমার মনে হয় যে যেহেতু শরীর গরম, কালো চামড়া, অনেক গরম ছিল, তারা কিন্তু এই অ্যাটাকিং ফুটবলটা খেলতে যেয়ে কিন্তু ধরা খেয়েছে, আর কিছুই না। তো আমার মনে হয় কৌশলের কাছে কৌশল নির্ভর ফুটবল হচ্ছে, এই কৌশলকে যে বিট করতে পারবে সেই। আর আমি অতি সতর্কর কথা এই জন্য বলছি যে যেহেতু কায়সার ভাইয়ের কথাতে আসি, যেহেতু আর্জেন্টিনা 3টা ম্যাচ ওদের দেখেছে, স্টাডি করে ফাঁক ফোকর খুঁজবে, আজকে কোন স্টাইলে খেলবে তারাও জানে না। তারা নতুন সিস্টেমে হয়তো খেলতে পারে, মেসিকে কোনো মার্কিংয়ে রাখতে পারে, মেসিকে তো কেউ মার্কিংয়ে রাখে না, মেসি নিজেই ওপেন থাকে, অলওয়েজ যায় না, মানে ডিফেন্ড করার জন্য যায় না, সে ওপেন স্পেসগুলোতে ফ্রি থাকে। বাট সেই সুযোগটা হয়তো নাও দিতে পারে। তো আমার কাছে মনে হয় যে শুধু গোলকিপারের উপর নির্ভর করলে হবে না, ফুল টিম দল হয়ে খেলতে হবে, দলগতভাবে তারা খেলতে পারলে। মেসির কথা যদি একটু বলি, যেটা হচ্ছে যে মেসির রেকর্ড, যেহেতু তিনি টানা 7 বিশ্বকাপ ম্যাচে তিনি গোল করেছেন, 8 নম্বর ম্যাচ আজকে খেলতে যাচ্ছেন, সব মিলিয়ে আসলে রেকর্ডটাকে আর একটু ছাপিয়ে যাওয়ার লক্ষ্য থাকবে কিনা তার কাছে? কারণ এমনিতেই কিন্তু আপনি 6টা গোল করেছেন। বিশ্বকাপে হট ফেভারিট দলগুলোর যদি আমরা কথা বলি, আর্জেন্টিনাকে এত দূর পর্যন্ত নিয়ে আসার পেছনে কিন্তু তিনি একমাত্র একটা ফুটবলার যিনি আর্জেন্টিনাকে এত দূর নিয়ে এসেছেন, বিশ্বকাপও জিতেছিলেন। রাইট, এখন পর্যন্ত তিনি যে কটা ম্যাচ খেলেছেন প্রত্যেকটার মধ্যে কিন্তু গোল করেছেন। এর আগে যে প্রথম 2টা ম্যাচ যেটা খেলেছিলেন সেখানে ম্যান অফ দি ম্যাচও হয়েছিলেন, এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে প্রথম 2 ম্যাচে আর্জেন্টিনা যে 5টা গোল করেছিল সেই 5টা গোলই মেসির। তার মানেটা হলো যে এই বিশ্বকাপটা বা মেসিকে ঘিরে যে পুরো প্ল্যানটা করেছেন এবার স্কালোনি, সে আগের মতোই মাস্টার প্ল্যানটা কিন্তু মেসিকে ঘিরেই এই বিশ্বকাপে কিন্তু সেরকমভাবে রয়েছেন, এবং মেসি সেটা করেও দেখাচ্ছেন, পারছেনও। সো এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচেও কিন্তু তাই থাকবে, এবং মেসি যেখানে ধরেন আপনি থাকবেন সেখানে আমার মনে হয় না যে নতুন করে তাদেরকে কোনো আবার প্ল্যান কোনো কিছু করতে হবে বা ওইভাবে যেতে হবে। মাঠের মধ্যে কিন্তু একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায় যখন মেসির কাছে বলটা যায়, প্লে মেকিং এর যে রোলটা আছে তিনি কিন্তু সেটা পালন করেন। প্ল্যানটাই সেরকম ভাবে যে মেসিকে কেন্দ্র করেই কিন্তু আর্জেন্টিনা খেলে। আপনি দেখবেন যে মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনা খেলে, এবং মেসি খেলাটা তৈরি করে নিতেও পারেন। এমন না যে শুধুমাত্র মেসির কাছেই তারা যে বল সাপ্লাই করছে বা বল শুধু দিচ্ছে বা মেসিকে গোল করার জন্য বলছে, তা কিন্তু না। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আর্জেন্টিনা অ্যান্ড রেস্ট অফ দ্য টিম, যে তারা মেসিকে কেন্দ্র করে খেলে ঠিকই, কিন্তু মেসি আবার দেখবেন যে শুধুমাত্র যে তিনি রয়েছেন বা তাকেই ছাড়া যে আর চলবে না, এটাও কিন্তু আপনার অনেক সময় কিন্তু আপনার তিনি সেটা মানে এই ধরনের ধারণার মধ্যে থাকতে চান না বা করেন না।
আর আর্জেন্টিনার সবচেয়ে বড় বিষয়টা হলো যে আর্জেন্টিনা আর ব্রাজিলের মানে খেলার স্টাইলের মধ্যে যে জিনিসটা হলো যে তারা কিন্তু আপনি শুরু থেকেই প্রতিপক্ষের উপর একটা চড়ে বসার এক ধরনের টেন্ডেন্সি তাদের থাকে, যে হাই প্রেসিং ফুটবল খেলবে এবং 20 থেকে 25 মিনিটের মধ্যে গোল তুলে নেওয়ার একটা মানে ইচ্ছা বা তাগিদ তাদের মধ্যে থাকে। এই যে আপনি বারবার আক্রমণে যাওয়ার যে তাগিদটা, এই তাগিদের কাছে আপনি, আমার মনে হয় না যে কেপ ভার্দে আপনি যতই ডিফেন্স করুক আপনি গোল ঠেকাতে পারবে না। সো আমার কাছে মনে হচ্ছে যে আজকেও মেসি গোল পাবেন এবং আর্জেন্টিনা অন্তত 3 থেকে 4 গোলের ব্যবধানে জিতবে, এবং 3 থেকে 4 গোলের ব্যবধানে জেতার পর এই ম্যাচটা যখন সিকিউর হয়ে যাবে তখন তারা নিশ্চিতভাবে মূল যে প্লেয়ার যারা থাকবেন তাদেরকে হয়তো কিছুটা একটা রেস্ট দেওয়ারও বিষয় থাকবে। তবে আমি মানিক ভাইয়ের সাথে একেবারে একমত, ওয়েন ইটস এ ম্যাটার অফ নকআউট আপনার সেখানে কিন্তু আপনার অতিমাত্রায় আপনার কি বলে নির্ভর হওয়ার কোনো কিছু নাই। কারণটা হলো যে আপনি যে কোনো সময় কিন্তু আপনি ঘটনা ঘটে যেতে পারে বা ম্যাচের মোমেন্টাম চেঞ্জ হয়ে যেতে পারে। সো ম্যাচের মোমেন্টাম যদি থাকে, আপনি যদি বেশ কয়েকটা গোলে এগিয়ে থাকবেন তখন সেটা যেন মানে ধরে রাখতে হবে, কোনো ধরনের কিন্তু রিল্যাক্স করা যাবে না। কারণ আমরা এই বিশ্বকাপে যেটা দেখেছি সেটা হলো যে আপনি কঙ্গোর কথাই বলেন, আপনি 7 মিনিটে গোল দিয়েছিল এবং 75 মিনিট পর্যন্ত গোল ধরে রেখেছিল, সেই ম্যাচ তারা 2-0 গোলেতে 2-1 গোলে হেরে গিয়েছে। একই অবস্থা সেনেগাল আপনি 2-0 গোলে এগিয়ে থাকা দল 3-2 গোলে হেরে গিয়েছে, এবং শেষের দিকে যে প্রেশারটুকু আসে সেই প্রেশারটুকু কপ করার একটা বিষয় রয়েছে। সো বিশ্বকাপের এখন পর্যন্ত যেটা আমরা দেখেছি তাতে ইটস নট এ 45 মিনিটস গেম, হ্যাঁ এটা কিন্তু পুরো 90 মিনিটের খেলা। সো যদি আপনি 90 প্লাস আরো 10 মিনিট চলে আসে, 10 মিনিটস আছে এক্সট্রা হিসাবে চলে আসে, ইনজুরিতে চলে আসে। যেমন আমরা কালকেই দেখেছি, আপনি পর্তুগাল আর ক্রোয়েশিয়ার ম্যাচটা শেষ হয়েছে 102 মিনিটে, 90 মিনিটের ম্যাচ শেষ হয়েছে 102 মিনিটে, মানে আপনার নিয়ারলি 12 মিনিটের মতো অতিরিক্ত সময় খেলা হয়েছে। সো সব কিছু মিলে আপনাকে সেটার জন্য প্রস্তুতি থাকতে হবে। ওয়ার্ল্ড কাপ খেলতে আসছেন, জিততে আসছেন, সব ধরনের প্রস্তুতি কিন্তু থাকতে হবে। এখানে কোনো ধরনের অজুহাত দেখানো চলবে না যে আজকে আমার সমস্যা ছিল, এটা ছিল, এরকমভাবে কিন্তু কখনোই হবে না এটা। এবং আরেকটা বিষয় হলো যে একটু রুথলেস খেলতে হবে। এখানে আপনার কিন্তু ভালোবাসা দেখানোর কোনো কিছু নেই যে ওই দল প্রথম 5-এর মধ্যে খেলতে এসেছে এই কারণে আমাকে একটু 4 গোল করেছি আর গোল করবো না, এরকমভাবে কোনো মতেই কিন্তু এটা চলবে না। আপনাকে রুথলেস এবং নিষ্ঠুর হতে হবে, আদারওয়াইজ আপনি সামনে বাড়তে পারবেন না। সো এই জিনিসটাও কিন্তু আপনার, এবং সেটা যদি আপনি হন তখন দেখবেন যে আপনার সাথে যে সমশক্তির দল যারা আপনার এই বিশ্বকাপ জেতার জন্য এসেছে তাদের মধ্যে একটা বার্তা যাবে কিন্তু, ইয়েস দে আর স্ট্রং টিম। এক ধরনের কিন্তু মানে ভিন্নভাবে পরিকল্পনা কিংবা চিন্তা ভাবনা করতে চায়, এক ধরনের সাইকোলজিক্যালি উইনের একটা বিষয় কিন্তু রয়েছে এখানে। সো অবশ্যই আমি মনে করি যে আর্জেন্টিনা জাস্ট এই ম্যাচে ওই যে একেবারে পুরো ধেয়ে আসবে, এবং কেপ ভার্দে যে স্টাইলে খেলবে সেটাকে আমি একটা বক্সিং এর সঙ্গে তুলনা করি। সেটা হলো যে দেখবেন যে আর্জেন্টিনা ওই বক্সিং করে যাবে আর কেপ ভার্দে জাস্ট পাঞ্চিং ব্যাগের মতো শুধুমাত্র সেটা সহ্য করার চেষ্টাটুকু করবে, কাউন্টার অ্যাটাক করার জন্য অপেক্ষা করবে। কতক্ষণ সহ্য করবে আমি জানি না, হ্যাঁ কাউন্টার অ্যাটাক করার মতো করবে, কিন্তু সেটা সামাল দেওয়ার মতো আমি মনে করি যে আর্জেন্টিনার মিডফিল্ড এবং ডিফেন্স যারা রয়েছে সেটা কেপ ভার্দের অবশ্যই তারা হট ফেভারিট এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তার প্রত্যাশাটাও বেশি থাকবে। আমরা আলোচনা একটু বিরতি নিয়ে আসি, পরে আবার আলোচনা করবো। দর্শক খেলার আড্ডায় নিচ্ছে একটি বিরতি, আবার দর্শক আবারও স্বাগত খেলার আড্ডায়। আমরা আলোচনা করছিলাম যে আপনার আর্জেন্টিনা কেপ ভার্দে, এবং পাশাপাশি কিন্তু রেফারিং নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তো সব মিলে আসলে পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচটা নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, সেখানে আপনার পর্তুগাল খুব স্লাইট মার্জিনে জিতে গেছে, কিন্তু শেষ দিকে কিন্তু একটা গোল নিয়ে বেশ বিতর্ক হয়েছে। ভিআর এর কথা বলছিলেন, টেকনোলজি যেহেতু এতটাই ভালো যে এখন পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু আপনার গোলের নির্ধারণ করা হয়। সব মিলে আসলে সে অফসাইডের যে গোলটা নিয়ে এত বিতর্ক, আপনার কাছে কি মনে হচ্ছে যে সঠিক ছিল কিনা কিংবা ভুল? না, ওই যে আমরা আলোচনাই তো করছিলাম যে মানে একটা নৌকো যদি একটু লাইন ক্রস করে থাকে সেটাও কিন্তু অফসাইড। তো এই টেকনোলজির কারণেই তো এগুলো ধরা পড়ছে। এবং আমার বিশ্বাস যে আপাত দৃষ্টিতে অনেকে মনে করছে যে এগুলো হয়তো ইন্টেনশনালি এটা ওইটা করেছে, এটার কোনো সুযোগ নাই কিন্তু, মানে এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। না, ফিফা বা রেফারিং এর যে অবস্থা, এক একজন রেফারিকে যেভাবে প্রোটেক্ট করা হয়, যেভাবে রাখা হয়, যেভাবে তাদেরকে সাপোর্ট করা হয়, তারা এই ধরনের অমার্জনীয় ভুল করবে এটা আমার বিশ্বাস হয় না। আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই এটা বের হবে, যদি কোনো কারণে কোনো এটার পানিশমেন্টও হবে যদি ইন্টেনশনালি কিছু করে থাকে। হইলে তো ইন্টেনশনালি হবে, না হলে তো আর কোনো কিছু না, কারণ সব দেখেই তো তারপরে এই ডিসিশনটা দিচ্ছে। তো আমি এটাতে বিশ্বাস করি না। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে পর্তুগাল জিতেছে, জেতার কথা, এবং তারা আমার মনে হয়েছে ইউরোপিয়ান কাপ ফাইনাল হচ্ছে, ক্রোয়েশিয়ার সাথে খেলা হচ্ছে, সেটা সেই ধরনের খেলাই হয়েছে, এবং দুই টপ সুপারস্টারের খেলা, দুজনেরই পড়তি ফর্ম, একজন ক্লিক করে গেছে আরেকজন ক্লিক করতে পারেনি। তো খেলাটি জমজমাট হয়েছে। তারপরেও
আমার প্রেডিকশন ছিল যে পর্তুগাল বের হয়ে যাবে, কারণ পর্তুগালের প্রত্যেকটা পজিশনে, কারণ ক্রোয়েশিয়ার 18, 22, 26-এ এসে তাদের এই গোল্ডেন টিমটা নাই, এবং পূর্তি ফর্মে সবাই, যে কয়জন আছে তারা সবাই পূর্তি ফর্মে। তো তাদের কাছ থেকে সেটা না, শুধু পর্তুগালে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে হয়তো কথা বলছে, বাট কোচ জানে তাকে কেন খেলাচ্ছে, তাকে নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। আমি জানি যে আমি কেন খেলাচ্ছি, ওই কাজটা সে করতে পারছে কিনা। আমি নাম্বার 9 পজিশনে আছি, আমাকে ঘিরে রেখেছে, আমার কাছে যতক্ষণ পর্যন্ত না হবে আমি 2টা ডিফেন্ডারকে আমি প্যারা দিব, বাট আমার কাছে তো ভালো বল আসতে হবে। এবং রোনাল্ডো কিন্তু প্রত্যেকটাতে টাচ করার জন্য যাচ্ছে, সেই জায়গাতে সে ডেসপারেট কিনা, তার পারফরমেন্সের বিচারে কোচ জানতেছে যে আমি ওই কাজটা দিয়েছি, সে শতভাগ করতেছে, যার জন্য তাকে মাঠ থেকে তুলে আনছে না। কোচের কিন্তু এটা বিরাট একটা রিস্ক, সবাই হয়তো বলতে পারে, বাট কোচ জানে যে আমার কাজটি রোনাল্ডো ঠিক মতো করে দিচ্ছে টিমের জন্য। কিন্তু আদার্স যারা আছে তাদের কিন্তু মেইন কাজ যে টিমকে বের করে নিয়ে যাওয়া। রোনাল্ডো হয়তো অন্য কাজটা করবে, তারপরেও রোনাল্ডো গোল পাচ্ছে, এটাও অনেক বড় জিনিস। আমি মনে করি যে এমনিই রোনাল্ডো হয়নি, যেটা ট্রল এগুলো হচ্ছে, আমার মনে হয় যে এগুলো না করে, মানে এই লেভেলে এত বছর পর্যন্ত খেলতেছে, ওয়ার্ল্ড কাপে তার দেশকে এর আগেও অনেক কিছু দিয়েছে, ওয়ার্ল্ড কাপে হয়তো দিতে পারে নাই, পুরো এটা তো ব্যর্থতা সবারই, ওর একা কেন হবে ওয়ার্ল্ডের সুপারস্টার। তো সেক্ষেত্রে আমি মনে করি ক্রোয়েশিয়া এবং পর্তুগাল ম্যাচের আমার মনে হয় যে পারফেক্ট রেজাল্ট, এটা পর্তুগাল আসা উচিত ছিল, এসছে। এখন আসল পরীক্ষাও দিতে হবে, সামনে স্পেনের সাথে খেলা, সেখানে কি করবে ওই ডোন্ট নো। সেনেগাল বেলজিয়ামের কথা যদি একটু বলতে চাই, সেই ম্যাচে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে একদম অন্তিম মুহূর্তে গিয়ে কিন্তু একটা পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়। রেফারিংয়ের কথা যদি বলি আমরা, যে শেষ মুহূর্তে গিয়ে সেটা কি না দিলেও হতো কি না, কারণ সেনেগাল আসলে তাদের স্বপ্নভঙ্গটা হয়েছে কিন্তু একদম শেষ দিকে একটা পেনাল্টির কারণে, সেটা নিয়ে কিন্তু বিতর্ক ছিল। না দিলে হতো না, এটা তো ধরেন আপনি মনে হবে যেন বোধহয় আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নেমেছি, এটা ইন্টারন্যাশনাল ম্যাচ। ইন্টারন্যাশনাল ম্যাচে আপনি এখানে ল যেটা বলে, রেফারির ল যেটা বলে, ফুটবলের আইন যেটা বলে, আপনাকে সেটা 100% মানতে হবে। এবং এখন পর্যন্ত রেফারিং নিয়ে হয়তো আমি আসছি সেই প্রসঙ্গে, রেফারিং নিয়ে হয়তো অনেক ধরনের বিতর্ক উঠেছে, কিন্তু আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে একদম পারফেক্ট রেফারিং হচ্ছে, কোনো ধরনের কোনো জটিলতা নেই। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি প্রযুক্তি যখন থাকবে সেটার সহায়তা কেন নেবেন না। এই যে দেখেন আপনি ক্রোয়েশিয়া এবং পর্তুগালের ম্যাচে যে আপনার বল যে তার মাথায় লেগেছিল কিনা, মানে চুলে লেগেছিল কিনা, সেটা পর্যন্ত মাঠের রেফারি কিন্তু জানতেন না, তিনি কিন্তু গোল দিয়ে দিয়েছেন, কিন্তু ভার তাকে বলেছে যে না এখানে একটা জটিলতা আছে, আপনি একটা দ্বিতীয়বার একটু চেক করতে পারেন আর কি। তিনি গোল দিয়ে দিয়েছিলেন, গোলের বাসিও আমরা শুনেছি, উল্লাসও করছিল আপনার ক্রোয়েশিয়ার সবাই, কিন্তু তিনি যখন ভারের কাছ থেকে লেখা ছিল রাইট, ভারের কাছ থেকে যখন এটা আসছে তখন সাথে সাথে তিনি গেলেন ওখানে, গিয়ে ওটা দেখলেন যে হ্যাঁ ওখানে স্নিকোমিটার আছে, বলের মধ্যে কিন্তু আপনার এক ধরনের একটা মাইক্রোচিপ আছে বসানো ছিল। এবার কিন্তু তাই করা হয়েছে, অ্যাডিডাস বল, এটার ভিতরে মাইক্রোচিপ বসানো রয়েছে, যে মাইক্রোচিপের আপনার পার সেকেন্ডে 500-র মতো 500-এর উপরে আপনার তথ্য আদান প্রদান করছে, যেটা ভারের কাছে যাচ্ছে, মানে বল কার স্পর্শে লাগছে সেটা নিয়ে আপনি কিন্তু, বা বল কোন পর্যায়ে রয়েছে, গতিটা কি, সব কিছু নিয়ে আপনি পার সেকেন্ডে 500-এর মতো আপনার তথ্য আদান প্রদান হচ্ছে এখানে। তার মানেটা হলো যে এখানে প্রযুক্তি যা রয়েছে, এই প্রযুক্তিকে আপনার বিশ্বাস করতেই হবে। সেটা দেখেই স্নিকোমিটারে সেই চেক করে দেখা গিয়েছে যে ইয়েস, তার মাথায় যখন বলটা এখানে ছিল তখন স্নিকোমিটার হালকা একটু ব্লিপ করেছে, যে স্নিকোমিটার আমরা এতদিন কিন্তু ক্রিকেটে জানতাম যে আপনি একটা শট খেললেন, ব্যাটে লাগলো কিন্তু আম্পায়ার আউট দিলেন না, কিন্তু আমরা যখন এটা স্নিকোমিটারে দেখলাম তখন এখানে দেখলাম যে ইয়েস এটা কিন্তু আপনার একটা টাচ হয়েছে, একটা সাদা চিহ্ন উঠে যায়। ঠিক এখানেও কিন্তু সেরকম ভাবে আপনার চুলে লেগেছিল, এই কারণে সেটা জাস্ট একটু বাম্প করেছে, ওটা দেখেই রেফারি বুঝেছেন যে এটা তার মাথায় লেগেছে। এবং অফসাইডের নিয়ম অনুযায়ী সেটা অফসাইড ছিল, কারণটা হলো যে তার মাথায় লেগে পরবর্তীতে যে আপনার পর্তুগালের প্লেয়ারের গায়ে লেগেছে বা মাথায় লেগেছে, সেটা কিন্তু ডেলিবারেট প্লে ছিল না। আপনি অফসাইডে কিন্তু সেটা যদি তিনি ইচ্ছাকৃতভাবে ডেলিবারেট প্লে করতেন এবং তারপরে অফসাইডে থাকা প্লেয়ারের কাছে যদি যেত, সেটা অফসাইড হতো না। কিন্তু এটা আপনি ডেলিভারেট প্লে ছিল না দেখেই অফসাইডে থাকা প্লেয়ারের কাছে গিয়েছে, এই কারণেই তিনি যখন পাস দিয়েছেন এবং তার পাশেই গোলটা হয়েছে, এই কারণে এটা অফসাইডের নিয়ম কিন্তু এটাই। আপনি সহজভাবে এটা জানার জন্য আমার মনে হয় যে খুব বেশি ফুটবল পণ্ডিত হওয়ার দরকার নেই, এটা ফিফার আপনার গাইডলাইনের মধ্যে দেওয়া রয়েছে, এবং নামটাও আমি বলে দিচ্ছি যে ফিফার ফুটবল আইন 11, এখানে গেলে কিন্তু আপনি এই পুরো অফসাইডের নিয়মটা খুব পরিষ্কার করে লেখা রয়েছে। সো এটা নিয়ে আমার মনে হয় যে বিতর্ক যাওয়ার কোনো কিছু নেই। অনেকে হয়তো অনেক ধরনের কথা বলবেন, কিন্তু নিয়ম যেটা রয়েছে সেই নিয়মের মধ্যেই কিন্তু রেফারি সেটা করেছেন। হ্যাঁ,
আপনি সেনেগালের আর বেলজিয়ামের ম্যাচেও কিন্তু তাই, সেখানেও কিন্তু তাই। কারণটা হলো যে আপনি বলের আগে যদি পা যদি আপনি বাড়িয়ে দেন এবং যদি আপনি ডিফেন্ডার অ্যাটাকারকে মেরে দেন, তখনই কিন্তু আপনি সেটা ফাউল হিসেবে হবে, সেটাও নিয়মের মধ্যেই পড়েছে। আরেকটা বিষয় হলো যে আমি এতক্ষণ হয়তো রেফারির পক্ষে কথা বলছি, কিন্তু রেফারিং কিছুটা আপনার এই সমালোচনা কেন হয়েছে, কারণটা হলো একই ধরনের প্রায় ফাউলে আপনি মেসিকে আপনি কোনো কার্ডই দেখাননি, ফাউলের বাঁশি বাজিয়েছেন কিন্তু কোনো কার্ড দেখাননি। আর ঠিক একই ধরনের ফাউলে আপনার এই যুক্তরাষ্ট্রের আপনার ক্যাপ্টেনকে আপনি বলকনাকে আপনি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছেন, একই ধরনের ফাউল। এটারও ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যাটা হলো যে আপনি ফাউলটা কি ইন্টেনশনালি নাকি অ্যাক্সিডেন্টলি, এবং আপনি যে ফাউল করছেন সেটা কি পায়ে লেগে গিয়েছে, এবং তারপরে আপনার জেস্চারটা কি ফ্রেন্ডলি জেস্চার নাকি আপনি মেরে দিলাম ব্যাটারে এরকম জেস্চার, এটা রেফারি কিন্তু তখন সেই মানবিক সিদ্ধান্ত মানে হিউম্যান সিদ্ধান্তটা নেবেন। আপনি ভার তো আপনার প্রযুক্তি কম্পিউটার, কিন্তু আপনাকে সিদ্ধান্তটা রেফারি দিচ্ছেন, বাঁশিটা রেফারি বাজাচ্ছেন, কথা বলছেনও রেফারি। তার মানেটা হলো যে হিউম্যান সিদ্ধান্তটা আসছে তার কাছ থেকে হয়তো হিউম্যান এরর একটা হয়ে যাবে, বা আপনি সেই সিদ্ধান্ত দেওয়ার সময় তিনি হয়তো একটু মানে দেখবেন যে একটু মানবিক দিক শুধু না, তিনি দেখবেন যে একটু মানুষ, তো তিনি হয়তো তার চিন্তাটা একটু তার চিন্তাটা একটু অন্যরকম থাকবে। এই কারণে আপনার মেসির যে ফাউলটা ছিল সেটাকে তিনি দেখেছেন একটু মানবিক দৃষ্টিকোণ থেকে, না এটা দেখেছেন তিনি যেটা একটা অ্যাক্সিডেন্টলি হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা ইচ্ছাকৃতভাবে না। আর ওই ফাউলটা তিনি দেখেছেন, যুক্তরাষ্ট্রের অধিনায়কের ফাউলটা তিনি দেখেছেন যে ইয়েস, এটাতে আপনার সহিংসতা রয়েছে, এই ফাউলটা এমনভাবে করা হয়েছে যাতে ওই প্রতিপক্ষ আর মাঠে খেলতে না পারে, তখনই তিনি সেই সিদ্ধান্তটুকু দিয়েছেন। এবার ফিরি আরেকটা প্রশ্নে, সেটা হলো যে রেফারির সমালোচনা করারও বিষয় রয়েছে। বিষয়টা হলো যে আপনি দেখবেন যে ইংল্যান্ডের যে ক্যাপ্টেন তিনি কিন্তু একটা বড় ভুল করেছিলেন, যে পেনাল্টি নেওয়ার জন্য তিনি ইচ্ছাকৃতভাবে ডাইভ দিয়েছিলেন, দ্যাট ওয়াজ পিওর ডাইভ, এবং এই কারণে রেফারি কিন্তু ইয়েলো কার্ড শুধু না, সেটা অনুযায়ী কিন্তু আপনি লাল কার্ড শো করার বিষয় অবশ্যই, সেটা কিন্তু লাল কার্ডও শো হতে পারে এই ফাউলে, কিন্তু রেফারি তাকে কোনো কার্ডই দেননি। তো একই বিষয়টা হলো যে মেসির ক্ষেত্রেও ফাউল দিয়েছিলেন তিনি, কিন্তু তাকে কোনো হলুদ কার্ড পর্যন্ত দেননি, এবং একই ফাউলে তিনি আরেকজনকে লাল কার্ড দিয়েছেন। বিষয়টা এই জায়গাটা আমার কাছে এই কারণে মনে হয় যে যখনই রেফারিরাও দেখেন যে আরে বাবা এত বড় প্লেয়ার, এই প্লেয়ারটাকে আমি যদি এরকম ভাবে দিয়ে দেই, ওই যে আমি বললাম হিউম্যান এরর, আপনি মানসিকভাবে আপনার মধ্যে এক ধরনের চিন্তা আছে, এই জায়গাটাই যদি আপনি মেসি না হয়ে এখানে যদি অন্য একজন খেলোয়াড় হতেন, আপনি দেখতেন হয়তো রেফারির মধ্যে অন্য চিন্তাটা আসতো। ঠিক ওই জায়গাটায় আপনি সেখানে যদি ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি কেন না হয়ে ওখানে যদি আরেকজন অন্য কোনো ডিফেন্ডার হতেন, বা আপনি অন্য কোনো খেলোয়াড় হতেন আরেকটু যাকে ধরেন আপনি একটু যার নামের কারণে যার ভারটা একটু কম তিনি হতেন, হয়তো এই সিদ্ধান্তটা একটু অন্যরকম হতো। আমি মনে করি যে রেফারির প্রবলেমটা এই পুরো বিশ্বকাপে শুধু ওই জায়গাটায়, আর বাদবাকি যেটা আপনার যে ভার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এক্সেলেন্ট সিদ্ধান্ত। আমি তো মনে করি যে এই ধরনের সিদ্ধান্তটা, এটা যদি আপনি খেলার টেম্পোটা একটু কমে যায়, অনেকে বলছেন যে খেলার আনন্দ আলোচনা করছিলাম 1986 এ যদি আমার তো মনে হয় যে সেটাই 1986 এ যদি এই ভার থাকতো তাহলে তা ওই হ্যান্ড অফ গড গোলটা হতো না, যেটা আপনি চলে আসছে এখনো পর্যন্ত। সেই বিতর্কটাতে সারা বিশ্বকাপ যখনই আসে তখনই সেই বিতর্কটা আপনার আর্জেন্টিনার বিরুদ্ধে সেই বিতর্কটা তৈরি করে আপনার আর্জেন্টিনার যারা সমর্থক না, আর্জেন্টিনার বিরোধী শিবিরে যারা রয়েছে তারা এটা। সো এই কারণে আমি বলি যে আপনি প্রযুক্তির সহায়তা যেহেতু রয়েছে, এই সহায়তা নিয়ে আপনি 100% যাতে আপনার একেবারে এই বিতর্কহীনভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনি আর এই ধরনের কোনো বিতর্ক হবে না। কালকে তো আরও 2টো গোল আপনার অফসাইডের কারণে বাতিল হয়েছে, সেই 2টো গোল কিন্তু আপনি ভার সেটা কিন্তু সেট করে দিয়েছে। তো সব কিছু মিলে আমি মনে করি যে প্রযুক্তির সহায়তা থাকলে সেটার 100%ই নেওয়া উচিত। ভাই কে জানতো যে আপনি এক আঙ্গুল শুধুমাত্র আপনার অফসাইডের বাইরে থাকলে আপনি অফসাইড পড়ে যাবেন। তো এটা তো এর আগে তো আমরা অনেক গোল দেখেছি যেটা পিওর অফসাইড, ক্লিন অফসাইড, কিন্তু আপনার লাইন্সম্যান আপনি পতাকা তুলে নিয়ে দেখে সেটা গোল হয়ে গিয়েছে। সো সেই ভুলগুলো যাতে কাটিয়ে উঠতে পারি, খেলাটা যেন আরও সুন্দর হয়, খেলাটা যেন সুন্দর মানে কি, খেলাটা যেন একটু নিখুঁত হয়, সিদ্ধান্তগুলো যেন নিখুঁত হয়, কোনো পক্ষই যেন বলতে না পারে যে আমাকে একটা পক্ষপাতভাবে আচরণ করা হয়েছে, আমি অন্যায়ের শিকার হয়েছি, আমি অমুক কন্টিনেন্টের দল বলে আমাকে, আফ্রিকার দল বলে আমাকে বোধহয় একটু বাজেভাবে চোখে দেখা হয়, এই ধরনের কথাবার্তা যেন না উঠে এবং কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত যেন না হয়। সে কারণে আমি 100% আপনি এই প্রযুক্তির পক্ষে। না আরেকটি জিনিস শুধু বলি যে জার্মানির এগেনস্টে কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত আসছে, তাদের গোল বাতিল হয়েছে। হ্যাঁ, জার্মানের মতো ইউএস এর নিজের মাঠে খেলা, তাদের এগেনস্টে রেড কার্ড হয়েছে। দ্যাট মিনস এত বড় পরাশক্তি বা ফুটবলের তারা যারা রাজত্ব করে, এত কিছু তখন আর বিবেচনায় আসে না, আসে নাই।
তার মানে দিস ইজ কারেক্ট ডিসিশনগুলোই হচ্ছে আমার বিশ্বাস। এবং রেফারির বিরুদ্ধে এত সব সমালোচনা, তারা সব সমালোচনার ঊর্ধ্বে থেকেই রেফারিং করবে আমার বিশ্বাস, বিকজ তারা চাবে না যে তাদের কোনো সমালোচনা হোক এত কিছুর পরে। আর অবশ্যই সবচেয়ে আমরা বড় আরো বিষয়- আলোচনা করব, সবচেয়ে বড় একটু বিষয়- বিরতির সবচেয়ে সময় বড় হয়ে বিষয় হলো গেছে। কি যে আপনার পক্ষে সিদ্ধান্ত গেলে ঠিক, বিপক্ষে গেলেই সে বোধহয় মন্দ। অবশ্যই আমরা আবার আলোচনায় ফিরবো। দর্শক দেখছেন খেলার আড্ডা, নিচ্ছি একটি বিরতির সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত খেলার আড্ডায়। আমরা জমজমাট আড্ডা দিচ্ছি আসলে। জি। সব মিলিয়ে ফুটবল বিশ্বকাপ এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, নকআউটের একদম শেষের দিকে বলা চলে। ইন্টেন্সিটি কিন্তু বাড়ছে। ব্রাজিলের খেলা আছে কিছুদিন পরেই, কিন্তু আপনার রোববারই শুরু হচ্ছে। সবকিছু মিলে আসলে ব্রাজিলের জন্য চ্যালেঞ্জটা কতটুকু থাকবে? নরওয়ে যাদের বিপক্ষে অতীতে কখনো জিততে পারেনি ব্রাজিল, এবার ইতিহাস বদলানোর সুযোগ। না, ব্রাজিলের শুধু নরওয়েকে চিন্তা করলে হবে না। ব্রাজিল তো গত 5টি আসর তারা কোনো ভালো রেজাল্ট করতে পারেনি, যেখানে ব্রাজিলিয়ান সাপোর্টাররা হতাশ হওয়ার পরেও আবার উজ্জীবিত হয়, নতুনভাবে উজ্জীবিত হয়ে হয়তো তারা নতুন করে আশা দেখে, স্বপ্ন দেখে। তো এবারের ব্রাজিলকে আমি একটু অন্যভাবে দেখি, যেহেতু তাদের কোচ ইউরোপিয়ান প্লাস হলো ইটালিয়ান, তো তাদের খেলার ধরনের কিছু চেঞ্জ এসছে, যেটা হলো অল আউট না, যেটা ব্রাজিল সবসময় খেলে আসতো অল আউট ডিফেন্স নিয়ে চিন্তা করতেন, ডিফেন্স কী হবে না হবে, একটা গোল দিলে 2টা গোল খাবে, এই ধরনের একটা তাদের অবস্থান ছিল। এখন কিন্তু সেটা না, তারা অ্যাঞ্চলিতে যেহেতু ইটালিয়ান, একটু ডিফেন্সকে প্রেফার, ইটালিয়ানরা সবসময় আমরা জানি যে ওয়েল ডিফেন্ড আগে ঘর সামলে পরে ঘর সামলে তারপরে, এবং ব্রাজিলিয়ান ডিফেন্স এবারে আমার কাছে মনে হয় অত্যন্ত শক্তিশালী এবং ভালো। তারা ওভারলেপে খুব বেশি, 2 উইং ব্যাক ওভারলেপে খুব বেশি যায় না, এবং তারা কম্প্যাক্ট খেলে। এবং আমার যে জায়গাটায় একটু ছিল, সন্দেহ ছিল যে মিডফিল্ডটা তাদের একটু নড়বড়ে ছিল, এটাও কাভার হয়ে যাচ্ছে, ক্যাসিমেরো ফর্মে ফিরছে। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে আরও 2টা প্লেয়ার যদি তারা চলে আসে, নেইমার এবং রাফিনা, দুইজন যদি চলে আসে, পরিপূর্ণ একটি টিম। নরওয়ের যেটা হলো একটা স্টার প্লেয়ারকে নিয়ে খুব বেশি মাথা আলোচনা হচ্ছে, এবং সেটা হবে ইংলিশ লিগের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, স্ট্রাইকার, তাকে নিয়ে খুব বেশি হচ্ছে। বাট ফুটবল তো 11 জনের খেলা। নরওয়ে যদিও ওদের অনেক ভালো প্লেয়ার আছে এবং ট্যালেন্টেড প্লেয়ারগুলো আছে, তো নরওয়ে যেভাবে আসছে, লাস্ট ম্যাচও আমি খুব যে ভালো ফুটবল খেলেছে তা আমি বলবো না, তারা জিতে গেছে, এবং যাদের সাথে জিতেছে এটা আশাই করা যায় যে জিতা উচিত ছিল। তো আমি ব্রাজিলের এগেনস্টে নরওয়েকে আমি অবশ্যই মনে করব যে ফাইট করবে, কিন্তু আলটিমেটলি ব্রাজিল হয়তো ক্লিক করে যাবে, কারণ তাদের এবার মিশনটা অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত রাখা উচিত। যদিও কোয়ার্টার ফাইনালে একটা শক্তিশালী দলের অ্যাগেনস্টেই পড়বে, ইংল্যান্ডের সাথে পড়ার সম্ভাবনা খুব বেশি। তারপরে ইংল্যান্ডকে তো পরীক্ষা দিয়ে এই জায়গাটাতে আসতে হবে। তো ইংল্যান্ডের সাথে পড়লে আমার ধারণা ওখানেও ক্লিক করে যাবে। যেটা হবে যে আর্জেন্টিনার সাথে যদি সেমিফাইনাল হয়, আমাদের দেশের জন্য সুপার ক্লাসিকো নিশ্চয়ই সবাই অপেক্ষা করছে। মানে বাংলাদেশের মানুষ আর কিছু চায় না, এরকম একটা খেলা দেখতে চায়, যেটা ফাইনালে দেখতে চায়। সেটা যদি সেমিফাইনাল হয়ে যে হারুক, হতাশ হয়ে ঘুমাবে, আরেক দল ফাইনাল খেলবে। তো আমি সেই হিসাবে মনে করি যে সেমিফাইনালটা পর্যন্ত আসুক, আর্জেন্টিনা কি ফর্মে থাকে, আর্জেন্টিনা আসবে আশা করা যায়। তাদের যেই গ্রুপ পর্যায়ের খেলাগুলো, মানে নকআউট স্টেজের খেলাগুলো পড়ছে, সেখানে হয়তো কোয়ালিফাই করার সম্ভাবনা আছে সেমিফাইনালে। তো সেখানে যদি ব্রাজিল আসে, আমি মনে করি বাংলাদেশের মানুষ কেন ওয়ার্ল্ডলিয়ে হয়তো একটা ভালো ফুটবল দেখবে। তারা যদিও খেলে ল্যাটিনের কোপা আমেরিকান কাপ, তারা খেলে অভ্যস্ত, কিন্তু ওয়ার্ল্ড কাপে কখনো আমরা অনেক আগে দেখেছি, বাট এর ভিতরে 86-এ দেখেছি, বাট এখনও কিন্তু 86-ই চলে আসে, 86, 82 ব্রাজিল হারছিল আর কি। হ্যাঁ, ব্রাজিল 1-0 করে ক্যানেজিয়ার গোলে হেরেছিল আমার মনে আছে। তো সেটা হয়তো নতুনভাবে আবার চিন্তা করবে ব্রাজিল কীভাবে করা যায়। ব্রাজিল কিন্তু লাস্ট পারফরমেন্সগুলো এগেনস্ট আর্জেন্টিনা খুব একটা ভালো না, তবে ভালো নাগুলোই তো ভালো করলে চ্যাম্পিয়নের দৌড় অবস্থানে পৌঁছাবে। তো আমার কাছে মনে হয় যে নরওয়ে খুব বেশি ফ্যাক্টর হবে না, এবং তারা সামনের দিকে এগোবে। সুপার ক্লাসিকো ব্রাজিল আর্জেন্টিনা, সবাই যেমন অপেক্ষা করছে, আমরা অপেক্ষা করছি, পুরো ফুটবল বিশ্ব অপেক্ষা করছে। সব মিলিয়ে আসলে
এমন একটা ম্যাচ যদি হয় তখন বিশ্বকাপের হাইপ কতটুকু উপরে উঠবে? না, তখন তো আপনি পুলিশের কাজটুকু অনেক বেড়ে যাবে। আমার মনে হচ্ছে বাংলাদেশের সব নিরাপত্তা, বাড়তি নিরাপত্তা দিতে হবে সব কিন্তু জায়গায়। আপনি সব জায়গায় কিন্তু আপনি যত বিগ স্ক্রিনে যে খেলাগুলো হয় সেখানে আপনাকে নিশ্চিতভাবে সেটা ম্যাচের আগে কিন্তু একটা নিরাপত্তা বাড়াতে আলাদা হবে। গ্যালারি তৈরি করতে হবে, মানে আলাদা জোন তৈরি করতে। ব্রাজিলের সাপোর্টাররা ব্রাজিলের খেলা দেখবে, মানে ওই খেলাটা দেখবে, মানে একটা নিরাপত্তার বেষ্টনী দিয়ে দিতে হবে আলাদা করে। নিউট্রাল ভেন্যুতে সবাই আপনি চলে দুদল যেতে এখনো হবে। মুখোমুখি হয়নি, তাও কিন্তু আপনি দেখেন শুধুমাত্র তর্কাতর্কি নিয়ে আপনি কত ধরনের গন্ডগোল শুরু হয়ে যাচ্ছে। আমরা কত ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও দেখেছি Right. আমরা। বিফোর ম্যাচ, আফটার ম্যাচ, ইন বিটুইন ম্যাচ, তিনটাতেই সতর্ক থাকতে হবে পুলিশদের। বিফোর ম্যাচ সেটাও পুলিশের কাজ বেড়ে যাচ্ছে হ্যাঁ। নিশ্চয়ই। না, সেটাই আমি বললাম যে আমার মনে হয় যে সেটা উপভোগ করা উচিত। আমি মনে করি যে এই ধরনের একটা ড্রিম ফাইনাল, মানে ড্রিম একটা ক্লাসিকো অবশ্যই। আপনি এই ধরনের খেলাতে অনেকের জীবনে কোনোদিন দেখতেও পাবে না। সো এটা যখনই আপনি দেখার জন্য মানে সুযোগটা পেয়েছেন, সেখানে আপনি কে জিতলো কে হারলো সেটা তো অবশ্যই আপনি দুঃখ পাবেন আপনার দল যদি হারে, কিন্তু আমি মনে করি যে সেটা উপভোগ করা উচিত। এবং এই মানে সুযোগটা পরবর্তীতে আর কখনো কারো আসবে কিনা সেটাও কিন্তু একটা দেখার মানে সৌভাগ্যের বিষয় হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে যদি সেটা হয়ে থাকে বা হয়, তাহলে এটা তো এই বিশ্বকাপের জন্য সেটা দুর্দান্ত সবচেয়ে সেরা দুর্দান্ত উপহার। একটা, যেহেতু ফাইনালের মুখোমুখি তারা হচ্ছে না, কারণটা হলো যে এইটাই এমন, আপনার যে গ্রুপিংটা এমনভাবে পড়েছে যে সেমিফাইনালে তাদের দেখা হচ্ছে এবং সেমিফাইনালে কোনো একটা দল হয়তো বাদ পড়ে যাবে। শর্ত হলো যে তার আগে যে ম্যাচগুলো কয়েকটা বাধা টপকাতে হবে। যে ম্যাচগুলো রয়েছে সেই বাধাগুলো টপকাতে হবে, সেই বাধাগুলো পার আর্জেন্টিনা হতে হয়তো হবে। পারবে, কিন্তু ব্রাজিলের জন্য হার্ডেল। ব্রাজিলের ব্রাজিলকে জন্য পারতে হবে, চ্যালেঞ্জটা একটু কারণ বেশি ব্রাজিল কিনা, কারণ- 5 বারের চ্যাম্পিয়ন। ব্রাজিল যখন এত মানে আপনি তারা গর্বের সঙ্গে বলে, তাহলে এই ধরনের চিন্তায় তাদেরকে কেন পড়তে হবে? আপনি বিশ্বকাপ জিততে আসছেন, তার মানে আপনাকে সব দলকে হারাতে হবে আপনাকে। আপনি নকআউট স্টেজ তাই যে capability থাকতে হবে সব দলকে হারানোর। নকআউটে যারা থাকবে সবাইকে হারাতে হবে। সেখানে আপনি দুর্বল দল পড়ছে না আপনার শক্তিশালী দল পড়ছে এটা কাউন্ট করলে হবে না। আপনার মানে ম্যাচ জিততে হলে আপনাকে সবাইকে হারাতে হবে। এই কারণে যে বিশ্ব চ্যাম্পিয়ন মানে আপনি বিশ্বের সেরা। আপনাকে আর কেউ হারাতে পারে না, আপনি সবাইকে হারাতে পারেন। তাহলে সেই জিনিসটা যদি থাকে, তাহলে তো আমার মনে হয় যে এখানে সামনে কে পড়ছে এটা নিয়ে চিন্তাই করা উচিত। সে আত্মবিশ্বাসে থাকতে হবে। আমরা একটু মানিক ভাইয়ের কাছে জানতে চাই, যেটা হচ্ছে যে ব্রাজিলের নিয়ে আমরা এত আলোচনা করি, আর্জেন্টিনাকে নিয়ে আলোচনা করছি, ফাইনালের আগেই কিন্তু ফাইনালটা একটা হয়ে যেতে চাচ্ছে যদি আপনার সবকিছু প্রত্যাশিতভাবে ব্রাজিল আর্জেন্টিনা যায়। যেরকম আমরা আশা করছি যে ব্রাজিল আর্জেন্টিনা একটা ম্যাচটা হবে এবং সেখানে আপনার শক্তিমত্তার লড়াইটা দেখা যাবে এবং এক পক্ষ হেরে যাবে। বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ দিয়েই সবার আশা বেঁচে থাকে। কি মনে হচ্ছে যদি হয় এরকম, পরবর্তীতে কে এগিয়ে থাকবে, কে পিছিয়ে থাকবে? আমার কাছে কেন যেন এবারের বিশ্বকাপটি যদি এরকম হয়, এই পর্যায়ে যায়, ব্রাজিলের স্বপ্নটাই দেখছি বেশি। বিকজ আমি 70-এর পরে 94 চ্যাম্পিয়ন হয়েছে 24 বছর পরে, এবং 2002 এটা এক গাণিতিক হিসাব। 2002-এর পরে 2026, এটাও 24 বছর। হিসাবটা তাই, মানে একটা টাইম ল্যাপসের মধ্যে ঘুরছে। আরেকটা ইকুয়েশন হচ্ছে যে 70-এর বিশ্বকাপ মেক্সিকোতে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল, 94-এর চ্যাম্পিয়ন আমেরিকাতে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। তো সব ইকুয়েশন মিলে মানে এবারও তাই হচ্ছে। মেক্সিকো, আমরা ছোট করে USA একবারে জানতে চাই, যেটা হচ্ছে ব্রাজিলের পক্ষে মানিক ভাই বাজি ধরেছেন, আপনার বাজি কার পক্ষে? 50-50। এই ম্যাচে আপনি বলতে পারেন না যে কে জিতবে, বাট যে দল ভুল কম করবে এবং যে দল গোলের অপরচুনিটিটা মিস কম করবে সেই দলই জিতবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আড্ডা যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের খেলার আড্ডায়, সাথে থাকার জন্য ধন্যবাদ।